এটা করলে হবে না মা, কাজ বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি আমরা কাজ বন্ধ করে দিই তো মা কাজে বিলম্ব হয়ে যাবে। মা আমরা মানছি যে আমাদের ভুল হয়েছে, কিন্তু সেই ভুলটাকে তো শুধরানো যেতে পারে। আর পরে যদি এটা থেকে আজ আমরা বাংলা নাটকের ইতিহাসে এমন এক জটিল মোড় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা এক চরম সত্যকে সামনে নিয়ে এসেছে। টাকা কি সত্যিই রক্তের সম্পর্কের চেয়ে বড় হতে পারে, নাকি অভাবের তাড়নায় মানুষ তার বিবেক হারিয়ে ফেলে? আজকের ভিডিওতে আমরা এমন একটি পরিস্থিতির ব্যবচ্ছেদ করব যেখানে নিজের আপন ছোট ভাই তার বিপদে পড়া দাদাকে সাহায্য তো করল, কিন্তু সেই সাহায্যের বিনিময়ে দাদাকে যে পরিমাণ বিষাক্ত কথা আর অপমানের শিকার হতে হল তা দেখে যে কেউ শিউরে উঠবে। অন্যদিকে আমরা দেখব বাড়ির বৌমাদের এক অভাবনীয় বিপ্লব। তারা যখন দেখল পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তখন তারা নিজেরাই নিজেদের ভাগ্য বদলানোর দায়িত্ব নিল। আজকের এই ৩০ মিনিটের মেগা বিশ্লেষণে আমরা দেখব প্রতিটি চরিত্রের ভেতরের লড়াই। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক রোমাঞ্চকর ফ্যান থিওরি। অধ্যায় ২, ম্যাঙ্গোলিনের সেই কাল রাত ও পালবাবুর হুমকি। ৫ মিনিট থেকে ১০ মিনিট। গল্পের প্রেক্ষাপট তৈরি হয় ম্যাঙ্গোলিন নামের একটি জায়গায়, যেখানে আমাদের গল্পের মূল নায়ক অমর এক চরম সংকটে পড়ে। বন্ধুরা, লক্ষ্য করুন, অমর কিন্তু কোনো অপরাধ করেনি। সে কেবল নিজের পরিশ্রম দিয়ে গড়া মূর্তিগুলো বিক্রি করতে গিয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! দোকানদার পালবাবু তাকে দস্তুর মতো জিম্মি করে ফেলেছে। পালবাবুর কথাগুলো শুনুন, যদি আমি টাকা না পাই তাহলে সারা রাত তোমাকে এখানেই বসিয়ে রাখব। না খেয়ে দিয়ে রাত থেকে সকালে দোকান খোলা পর্যন্ত এখানেই পড়ে থাকবেন। ভাবুন তো একবার, একজন সম্মানীয় শিল্পীর জন্য এটি কতটা লজ্জার। পালবাবুর মতো মানুষরা আসলে টাকার কাছে মানবিকতা বিক্রি করে দেয়। এখানে প্রশ্ন জাগে, অমর কি জানত না যে মূর্তিগুলো কাঁচা? সে কি বেশি আত্মবিশ্বাসী ছিল? অমর এখানে একা এবং অসহায়। সে যখন দেখল কোনো পথ নেই, তখন সে তার শেষ ভরসা হিসেবে তার ছোট ভাই ছোটুকে ফোন করল। অমরের গলার স্বর শুনুন, সে কতটা ভেঙে পড়েছে। সে বলছে, ভাই, আমি একটা সমস্যায় পড়ে গেছি। এই একটা ফোন কল প্রমাণ করে দেয় যে বিপদের সময় মানুষ তার আপন রক্তকেই সবথেকে বেশি ভরসা করে। কিন্তু সেই ভরসার প্রতিদান কি অমর পাবে? অধ্যায় ৩, ছোটুর আগমন ও ভ্রাতৃত্বের অবমাননা। ১০ মিনিট থেকে ১৫ মিনিট। অমর যখন ছোটুকে ফোন করল, ছোটু তখন অফিস থেকে বেরোচ্ছিল। একজন ভাই যখন শোনে তার বড় দাদা বিপদে পড়েছে, সাধারণত সেই উদ্বেগের সাথে ছুটে যায়। কিন্তু ছোটুর প্রতিক্রিয়া ছিল একদম উল্টো। তার কথার মধ্যে ছিল অহংকার আর তাচ্ছিল্য। সে বলল, দাদা, অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছিস তো তুই। এখানে একটা গভীর মনস্তাত্ত্বিক বিষয় আছে। ছোটু শিক্ষিত, সে চাকরি করে, আর এই মুহূর্তে বাড়ির একমাত্র উপার্জনকারী। আর এই উপার্জন করার ক্ষমতাটাই তাকে অহংকারী করে তুলেছে। সে দাদাকে ৫,০০০ টাকা দিয়ে সাহায্য করতে রাজি হল ঠিকই, কিন্তু সেই ৫,০০০ টাকার বিনিময়ে সে তার বড় দাদার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিল। সে বারবার ইঙ্গিত দিল যে বাড়ির বৌমারা বুদ্ধি দিয়েছে বলেই অমর আজ এই বিপদে। সে দাদাকে মনে করিয়ে দিল যে পুরো সংসার তাকেই টানতে হয়। আমাদের সমাজে এমন অনেক ছোটু আছে যারা টাকা দিয়ে মানুষের অভাব মেটায় ঠিকই, কিন্তু এমন সব কথা বলে যা সেই অভাবের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। ছোটুর এই দম্ভ কি কেবল তার টাকার জন্য, নাকি সে চায় দাদাকে সারা জীবন তার পায়ের নিচে দাবিয়ে রাখতে? দর্শকদের কাছে আমার প্রশ্ন, ছোটু কি ঠিক করছে? কমেন্টে জানান। অধ্যায় ৪, বাড়ির আনন্দ যখন শ্মশানের নিস্তব্ধতায় পরিণত হল। ১৫ মিনিট থেকে ২০ মিনিট। এবার আসা যাক বাড়ির দৃশ্যে। সেখানে কিন্তু সম্পূর্ণ অন্য ছবি। মা, মেজ বৌমা আর অহনা মিলে পরিকল্পনা করছে। তারা ভাবছে অহর অনেক টাকা নিয়ে ফিরবে। মেজ বৌমা তো আনন্দে আটখানা। দোকানদার নাকি মূর্তির খুব প্রশংসা করেছে। তারা মিষ্টি খাবার জন্য অপেক্ষা করছে। তাদের চোখে মুখে একটা স্বস্তির ছায়া, কিন্তু এই স্বস্তি ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা। অমর আর ছোটু যখন একসাথে বাড়িতে ঢুকল, পুরো বাড়ির চেহারা ১ সেকেন্ডে বদলে গেল। ছোট বাড়িতে ঢুকেই যেন একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে গেল। সে সবার সামনে অমরকে অপদস্থ করতে শুরু করল। অমরের সেই মাথা নিচু করা অসহায় চেহারাটি দেখে যে কারো চোখে জল চলে আসবে। অমর স্বীকার করল তার ভুল হয়েছে। সে মানল যে মূর্তিগুলো রোদে ঠিকমতো শোকানো হয়নি। কিন্তু ছোটুর আক্রমণ থামল না। সে এবার সরাসরি আক্রমণ করল বাড়ির বৌমাদের। তার মতে বৌমারা নাচছে বলেই অমর আজই ধ্বংসের মুখে। বাড়ির পিসিমণিও এখানে আগুনের ঘি ঢালার কাজ করলেন। তিনি যেন এটাই চেয়েছিলেন যে অমর এবং বৌমারা যেন অপমানিত হয়।
বন্ধুরা, একটি যৌথ পরিবারে যখন কেউ ব্যর্থ হয় তখন পাশে দাঁড়ানোর চেয়ে তাকে টেনে নামানোর লোকই বেশি থাকে, যা আমরা এখানে দেখতে পাচ্ছি। অধ্যায় 5, অহনার রুখে দাঁড়ানো ও অস্তিত্বের লড়াই, 20 মিনিট থেকে 25 মিনিট। কিন্তু বন্ধুরা, গল্পের সবথেকে বড় চমক ছিল অহনার চরিত্রটি। আমরা জানতাম ছোটু তাকে ডিভোর্সের হুমকি দিয়ে রেখেছে। সাধারণত এমন পরিস্থিতিতে মহিলারা ভয়ে গুটিয়ে যায়, কিন্তু অহনা এখানে উল্টো পথে হাঁটল। সে যখন দেখল তার স্বামী তার সম্মান তো দিচ্ছেই না, বরং তার কাজকে উপহাস করছে, তখন সে গর্জে উঠল। অহনা পরিষ্কার ভাষায় জানিয়ে দিল যে বেঁচে থাকার জন্য লড়াই করতেই হবে, আর আমি লড়বই। ছোটু যখন বলল যে বাড়ির বৌমারা মূর্তি বিক্রি করলে তার প্রেস্টিজ যাবে, তখন অহনা মুখ্যম জবাব দিল। সে বুঝিয়ে দিল যে কাজ কখনো ছোট হয় না। মেজ বৌমাও অহনার পাশে এসে দাঁড়াল। তারা সিদ্ধান্ত নিল যে তারা বাড়ির সামনের মাঠেই দোকান দেবে। তারা নিজের হাতে বানানো মূর্তিগুলো সেখানেই বিক্রি করবে। এটি কেবল একটি ব্যবসা নয় বন্ধুরা, এটি হল নারীবাদ এবং আত্মনির্ভরতার এক চরম দৃষ্টান্ত। অহনা জানে যে ছোটু তাকে ত্যাগ করতে পারে, কিন্তু সে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে সে কারোর মুখাপেক্ষী হবে না। এই যে লড়াইয়ের জেদ, এটাই নাটকটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অধ্যায় 6, মায়ের চূড়ান্ত অবস্থান এবং ভবিষ্যৎ প্রেডিকশন, 25 মিনিট থেকে 30 মিনিট। সবশেষে আসা যাক মায়ের ভূমিকায়। মা যখন দেখলেন যে ছোটু তার বড় দাদাকে আর বৌমাদের ক্রমাগত অপমান করছে, তখন তিনি আর চুপ থাকতে পারলেন না। মা এখানে এক অসামান্য দায়িত্ব নিলেন। তিনি জানালেন যে বৌমারা তার ভরসাতেই কাজ শুরু করেছিল, তাই তিনি তাদের একা ছেড়ে দেবেন না। ছোটু যখন মাকে দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করল যে মা, তোমার বয়স হয়েছে, অপমান সহ্য করতে পারবে না, মা তখন দেখিয়ে দিলেন যে একজন মা কেবল স্নেহের নয়, শক্তিরও উৎস হতে পারেন। এখন আসা যাক ফ্যান থিওরিতে। আমাদের বিশ্লেষণ বলছে, 1. বৌমারা যখন মূর্তি নিয়ে মাঠে বসবে তখন শুরুতে পাড়ার লোকেরা হাসাহাসি করবে ঠিকই, কিন্তু মূর্তির শৈল্পিক গুণ দেখে তারাই আবার কিনতে শুরু করবে। 2. ছোটু তার ইগোর কারণে হয়তো বাড়ি ছাড়ার বা অহনাকে ত্যাগ করার চরম কোনো সিদ্ধান্ত নিতে পারে। 3. অমর তার ভাইয়ের 5,000 টাকা শোধ করার জন্য দিনরাত এক করে পরিশ্রম করবে, আর এই পরিশ্রমই ছোটুর অহংকার ভেঙে দেবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ছোটু কি তার ভুল বুঝতে পারবে, নাকি অহনা আর মেজ বৌমা সফল হয়ে প্রমাণ করবে যে ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব? আমাদের চ্যানেলে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও বিস্তারিত বিশ্লেষণের জন্য সম্পর্কের টানাপোড়েন ও আত্মসম্মানের মহাযুদ্ধ, অমর ও ছোটুর সংঘাত। সময়সীমা 30 মিনিট, মেগা অ্যানালিসিস স্ক্রিপ্ট। নমস্কার বন্ধুরা, টাকা কি সত্যিই রক্তের সম্পর্কের চেয়ে বড় হতে পারে, নাকি অভাবের তাড়নায় মানুষ তার বিবেক হারিয়ে ফেলে? আজ আমরা বাংলা নাটকের এমন এক জটিল মোড় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজের এক চরম সত্যকে সামনে এনেছে। আজকের ভিডিওতে আমরা এমন একটি পরিস্থিতির ব্যবচ্ছেদ করব যেখানে নিজের আপন ছোট ভাই তার বিপদে পড়া দাদাকে সাহায্য তো করল, কিন্তু সেই সাহায্যের বিনিময়ে দাদাকে যে পরিমাণ বিষাক্ত কথা আর অপমানের শিকার হতে হল তা দেখে যে কেউ শিউরে উঠবে। অন্যদিকে আমরা দেখব বাড়ির বৌমাদের এক অভাবনীয় বিপ্লব। তারা যখন দেখল পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তখন তারা নিজেরাই নিজেদের ভাগ্য বদলানোর দায়িত্ব নিল। আজকের এই 30 মিনিটের মেগা বিশ্লেষণে আমরা দেখব প্রতিটি চরিত্রের ভেতরের লড়াই। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। গল্পের প্রেক্ষাপট তৈরি হয় ম্যানবোলিন নামের একটি জায়গায়, যেখানে আমাদের গল্পের মূল চরিত্র অমর এক চরম সংকটে পড়ে। বন্ধুরা, লক্ষ্য করুন, অমর কিন্তু কোনো অপঘাত করেনি। সে কেবল নিজের পরিশ্রম দিয়ে গড়া মূর্তিগুলো বিক্রি করতে গিয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! দোকানদার পালবাবু তাকে দস্তুর মতো জিম্মি করে ফেলেছে। পালবাবুর কথাগুলো শুনুন, টাকা না পেলে সারা রাত এখানেই বসিয়ে রাখব। ভাবুন তো একবার, একজন সম্মানীয় শিল্পীর জন্য এটি কতটা লজ্জার। পালবাবুর মতো মানুষরা আসলে টাকার কাছে মানবিকতা বিক্রি করে দেয়। অমর এখানে একা এবং অসহায়। সে যখন দেখল কোনো পথ নেই, তখন সে তার শেষ ভরসা হিসেবে তার ছোট ভাই ছোটুকে ফোন করল। অমরের গলার স্বর শুনুন, সে কতটা ভেঙে পড়েছে। এই একটা ফোন কল প্রমাণ করে দেয় যে বিপদের সময় মানুষ তার আপন রক্তকেই সবথেকে বেশি ভরসা করে। কিন্তু সেই ভরসার প্রতিদান কি অমর পাবে? অমর যখন ছোটুকে ফোন করল, ছোটু তখন অফিস থেকে বেরোচ্ছিল। একজন ভাই যখন শোনে তার বড় দাদা বিপদে পড়েছে, সাধারণত সে উদ্ভাগের সাথে ছুটে যায়। কিন্তু ছোটুর প্রতিক্রিয়া ছিল একদম উল্টো। তার কথার মধ্যে ছিল অহংকার আর তাচ্ছিল্য। সে বলল, দাদা, অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছিস তো তুই। বন্ধুরা, এখানে একটা গভীর মনস্তাত্ত্বিক বিষয় আছে। ছোটু শিক্ষিত, সে চাকরি করে, আর এই উপার্জন করার ক্ষমতাটাই তাকে অহংকারী করে তুলেছে।
সে দাদাকে 5,000 টাকা দিয়ে সাহায্য করতে রাজি হল ঠিকই, কিন্তু সেই 5,000 টাকার বিনিময়ে সে তার বড় দাদার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিল। সে বারবার ইঙ্গিত দিল যে বাড়ির বৌমারা বুদ্ধি দিয়েছে বলেই অমর আজ এই বিপদে। আমাদের সমাজে এমন অনেক ছোট আছে যারা টাকা দিয়ে মানুষের অভাব মেটায় ঠিকই, কিন্তু এমন সব কথা বলে যা সেই অভাবের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। দর্শকদের কাছে আমার প্রশ্ন, ছোট কি ঠিক করছে? কমেন্টে জানান। এবার আসা যাক বাড়ির দৃশ্যে। সেখানে কিন্তু সম্পূর্ণ অন্য ছবি। মা, মেজ বৌমা আর রহনা মিলেও পরিকল্পনা করছে। তারা ভাবছে অমর অনেক টাকা নিয়ে ফিরবে। তারা মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের চোখে মুখে একটা স্বস্তির ছায়া। কিন্তু এই স্বস্তি ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা। অমর আর ছোটু যখন একসাথে বাড়িতে ঢুকল, পুরো বাড়ির চেহারা 1 সেকেন্ডে বদলে গেল। ছোটু বাড়িতে ঢুকেই যেন একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে গেল। সে সবার সামনে অমরকে অপদস্থ করতে শুরু করল। অমর স্বীকার করল তার ভুল হয়েছে। সে মানল যে মূর্তিগুলো রোদে ঠিকমতো শোকানো হয়নি। কিন্তু ছোটুর আক্রমণ থামল না। সে এবার সরাসরি আক্রমণ করল বাড়ির বৌমাদের। বাড়ির পিসিমণিও এখানে আগুনের ঘি ঢালার কাজ করলেন। বন্ধুরা, একটি যৌথ পরিবারে যখন কেউ ব্যর্থ হয়, তখন পাশে দাঁড়ানোর চেয়ে তাকে টেনে নামানোর লোকই বেশি থাকে। কিন্তু বন্ধুরা, গল্পের সবথেকে বড় চমক ছিল অহনার চরিত্রটি। আমরা জানতাম ছোটু তাকে ডিভোর্সের হুমকি দিয়ে রেখেছে। সাধারণত এমন পরিস্থিতিতে মহিলারা ভয়ে গুটিয়ে যায়, কিন্তু অহনা এখানে উল্টো পথে হাঁটল। সে যখন দেখল তার স্বামী তার সম্মান তো দিচ্ছেই না, বরং তার কাজকে উপহাস করছে, তখন সে গর্জে উঠল। অহনা পরিষ্কার ভাষায় জানিয়ে দিল, বেঁচে থাকার জন্য লড়াই করতেই হবে, আর আমি লড়বই। ছোটু যখন বলল যে বাড়ির বৌমারা মূর্তি বিক্রি করলে তার প্রেস্টিজ যাবে, তখন অহনা মোক্ষম জবাব দিল। সে বুঝিয়ে দিল যে কাজ কখনো ছোট হয় না। মেজ বৌমাও অহনার পাশে এসে দাঁড়াল। তারা সিদ্ধান্ত নিল যে তারা বাড়ির সামনের মাঠেই দোকান দেবে। এটি কেবল একটি ব্যবসা নয় বন্ধুরা, এটি হল নারীবাদ এবং আত্মনির্ভরতার এক চরম দৃষ্টান্ত। অহনা জানে যে ছোটু তাকে ত্যাগ করতে পারে, কিন্তু সে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে সে কারোর মুখাপেক্ষী হবে না। সবশেষে আসা যাক মায়ের ভূমিকায়। মা যখন দেখলেন যে ছোটু তার বড় দাদাকে আর বৌমাদের ক্রমাগত অপমান করছে, তখন তিনি আর চুপ থাকতে পারলেন না। মা এখানে এক অসামান্য দায়িত্ব নিলেন। তিনি জানালেন যে বৌমারা তার ভরসাতেই কাজ শুরু করেছিল, তাই তিনি তাদের একা ছেড়ে দেবেন না। মা দেখিয়ে দিলেন যে একজন মা কেবল স্নেহের নয়, শক্তিরও উৎস হতে পারেন। এখন আসা যাক ফ্যান থিওরিতে। আমাদের বিশ্লেষণ বলছে, 1. বৌমারা যখন মূর্তি নিয়ে মাঠে বসবে, তখন শুরুতে পাড়ার লোকেরা হাসাহাসি করবে ঠিকই, কিন্তু মূর্তির শৈল্পিক গুণ দেখে তারাই আবার কিনতে শুরু করবে। 2. ছোটু তার ইগোর কারণে হয়তো বাড়ি ছাড়া বা অহনাকে ত্যাগ করার চরম কোনো সিদ্ধান্ত নিতে পারে। 3. অমর তার ভাইয়ের 5,000 টাকা শোধ করার জন্য দিনরাত এক করে পরিশ্রম করবে এবং তার এই পরিশ্রমই ছোটুর অহংকার ভেঙে দেবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ছোটু কি তার ভুল বুঝতে পারবে, নাকি অহনা আর মেজ বৌমা সফল হয়ে প্রমাণ করবে যে ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব? কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। রক্ত কি সত্যিই জলের চেয়েও সস্তা হয়ে যেতে পারে? আজ আমরা এমন এক মধ্যবিত্ত পরিবারের গল্প বিশ্লেষণ করব যেখানে অভাবের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে মানুষের অহংকার। সামান্য 5,000 টাকার জন্য যখন নিজের আপন দাদাকে বাজারের লোকের সামনে লজ্জিত হতে হয়, তখন আমাদের বিবেক প্রশ্ন তোলে, আমরা আসলে কোন সমাজে বাস করছি? আজকের মেগা ভিডিওতে আমরা দেখব কিভাবে ছোট ভাই ছোটু তার বিপদে পড়া দাদা অমরকে সাহায্য করার নামে বিষ উগরে দিল। আমরা দেখব বাড়ির বৌমাদের সেই অভাবনীয় জেদ, যারা পরিবারের সম্মান বাঁচাতে রাস্তায় নামার কঠিন সিদ্ধান্ত নিল। আজকের এই 30 মিনিটের দীর্ঘ আলোচনায় আমরা প্রতিটি চরিত্রের ভেতরের লড়াই আর আগামী দিনের রোমাঞ্চকর ফ্যান থিওরি নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনী আপনার জীবনের গল্পের সাথেও মিলে যেতে পারে। গল্পের শুরুটা অত্যন্ত করুণ। অমর নামের এক সাধারণ শিল্পী যে তার স্বপ্নগুলোকে মাটির মূর্তিতে রূপ দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মূর্তিগুলো ভেঙে যাওয়ায় দোকানদার পালবাবু তাকে দস্তুর মতো বন্দী করে ফেলে। দোকানদারের সেই নিষ্ঠুর হুমকি, টাকা না দিলে সারা রাত বেঁধে রাখব, শুনে যে কারোর গায়ের রক্ত গরম হয়ে উঠবে। এখানে প্রশ্ন জাগে, অমর কি জানত না যে তার মূর্তিগুলো কাঁচা ছিল? সে কি তাড়াহুড়ো করে ভুল করেছিল? সম্ভবত হ্যাঁ, কিন্তু সেই ভুলের মাসুল তাকে দিতে হল চরম অপমানের মধ্য দিয়ে। অসহায় অমর যখন তার ছোট ভাই ছোটুকে ফোন করল, তখন সে হয়তো ভেবেছিল তার ভাই তাকে উদ্ধার করতে আসবে, কিন্তু সে জানত না ছোটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেও মনের মধ্যে দম্ভ আর ঘৃণা নিয়ে অপেক্ষা করছে।
ছোটু কি আসলেও দাদাকে ভালোবাসে, নাকি সে দাদাকে নিজের পায়ের নিচে দাবিয়ে রাখতে চায়? ছোটু যখন ম্যাঙ্গোলিনি পৌঁছল, তখন তার আচরণ ছিল একজন রাজার মতো, যে তার এক ভিখারি প্রজাকে সাহায্য করতে এসেছে। সে দাদাকে টাকা দিল ঠিকই, কিন্তু বিনিময়ে যা শোনালো তা 5,000 টাকার চেয়েও অনেক বেশি দামি ছিল। তার কথাগুলো ছিল তীরের মতো বিষাক্ত। দাদা, অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছিস তুই। বন্ধুরা, লক্ষ্য করুন, ছোটু শিক্ষিত, সে চাকরি করে, আর এই উপার্জন করার ক্ষমতাটাই তাকে অন্ধ করে দিয়েছে। সে দাদাকে সাহায্য তো করল, কিন্তু তার আত্মসম্মানকে চুরমার করে দিল। সে বারবার ইঙ্গিত দিল যে বাড়ির বৌমারা বুদ্ধি দিয়েছে বলেই অমর আজ এই ধ্বংসের মুখে। আমাদের সমাজে এমন অনেক ছোটু আছে যারা টাকা দিয়ে মানুষের অভাব মেটায় ঠিকই, কিন্তু এমন সব কথা বলে যা সেই অভাবের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। দর্শকদের কাছে আমার প্রশ্ন, ছোটু কি ঠিক করছে? কমেন্টে আপনার যুক্তি দিন। অন্যদিকে বাড়ির দৃশ্যটি ছিল দেখার মতো। মা, মেজ বৌমা আর অহনা মিলে অনেক স্বপ্ন সাজিয়েছিল। তারা ভেবেছিল অমর অনেক টাকা আর প্রশংসা নিয়ে ফিরবে, কিন্তু যখন অমর আর ছোটু একসাথে বাড়িতে ঢুকল, পুরো বাড়ি যেন শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। ছোট বাড়িতে ঢুকেই যেন এক জাদ্রেল বিচারক হয়ে উঠল। সে সবার সামনে দাদাকে চোর সাব্যস্ত করার মতো করে কথা বলতে লাগল। অমরের সেই মাথা নিচু করা লজ্জিত মুখটি আমাদের মনে করিয়ে দেয় যে সমাজে বেকার মানুষের কোনো দাম নেই। বাড়ির পিসিমণিও এখানে আগুনের ঘি ঢালার কাজ করলেন। তিনি যেন এটাই চাইতেন যে অমর এবং বৌমারা যেন অপমানিত হয়। বন্ধুরা, একটি যৌথ পরিবারে যখন কেউ ব্যর্থ হয়, তখন পাশে দাঁড়ানোর চেয়ে তাকে টেনে নামানোর লোকই বেশি থাকে, যা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু বন্ধুরা, এই অন্ধকারের মধ্যেই আলোর দিশা দেখালো অহনা। আমরা জানি ছোটু তাকে ডিভোর্সের হুমকি দিয়ে রেখেছে। সাধারণত কোনো মেয়ে এমন পরিস্থিতিতে ভয়ে কুঁকড়ে যায়, কিন্তু অহনা দমে যাবার পাত্রী নয়। সে যখন দেখল তার স্বামী তার সম্মান দিতে পারছে না, তখন সে নিজেই নিজের পথ বেছে নিল। অহনা পরিষ্কার জানিয়ে দিল, বেঁচে থাকার জন্য লড়াই করতেই হবে। ছোট যখন বলল যে বাড়ির বৌমারা মূর্তি বিক্রি করলে তার প্রেস্টিজ যাবে, তখন অহনা মোক্ষম জবাব দিল যে কাজ কখনো ছোট হয় না। মেজ বৌমাও অহনার পাশে এসে দাঁড়াল। তারা সিদ্ধান্ত নিল যে তারা বাড়ির সামনের মাঠেই দোকান দেবে। এটি কেবল একটি ব্যবসা নয় বন্ধুরা, এটি হল নারীবাদ এবং আত্মনির্ভরতার এক চরম দৃষ্টান্ত। অহনা জানে যে ছোটু তাকে ত্যাগ করতে পারে, কিন্তু সে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তবে সে কারোর মুখাপেক্ষী হবে না। এই যে লড়াইয়ের জেদ, এটাই আজকের গল্পের মূল শক্তি। সবশেষে আসা যাক মায়ের ভূমিকায়। মা যখন দেখলেন যে ছোটু ক্রমাগত সবাইকে অপমান করছে, তখন তিনি আর চুপ থাকতে পারলেন না। মা দেখিয়ে দিলেন যে বয়স হলেও মেরুদণ্ড হারাননি তিনি। তিনি তার বৌমাদের পাশে দাঁড়িয়ে ছোটুর অহংকারে সপাটে আঘাত করলেন। এখন আসা যাক ফ্যান থিওরিতে। আগামী দিনে আমরা কি দেখতে পারি? 1. বৌমারা যখন মাঠে মূর্তি বিক্রি শুরু করবে, পাড়ার মহিলারা তাদের সাহস যোগাবে এবং ছোটুর মুখোশ খুলে দেবে। 2. অমর এই অপমান ভুলবে না। সে দিন-রাত এক করে পরিশ্রম করবে এবং তার এই সফলতা ছোটুকে অনুতপ্ত হতে বাধ্য করবে। 3. পিসিমণি হয়তো আরও বড় কোনো চক্রান্ত করবে যাতে বৌমারা সফল হতে না পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? অহনা কি পারবে নিজের পায়ে দাঁড়িয়ে ছোটুর ভুল ভাঙতে, নাকি এই সাজানো সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সম্পর্কের সমীকরণ কি সবসময় অঙ্কের মতো সহজ হয়, নাকি এর ভেতরে লুকিয়ে থাকে এক গভীর ষড়যন্ত্র? আজ আমরা এমন এক মধ্যবিত্ত পরিবারের গল্প বিশ্লেষণ করব যেখানে টাকা আর আত্মসম্মানের লড়াই এক ভয়াবহ রূপ নিয়েছে। 5,000 টাকা। কারো কাছে হয়তো এটা খুব সামান্য, কিন্তু এই 5,000 টাকার জন্যই আজ এক বড় দাদাকে তার ছোট ভাইয়ের সামনে মাথা নত করতে হল। আজকের মেগা এপিসোডে আমরা শুধু গল্প বলবো না, আমরা প্রতিটি চরিত্রের মনের গভীরে ঢোকার চেষ্টা করব। আমরা দেখব ছোটুর সেই বিষাক্ত অহংকার, অমরের সেই নীরব কান্না, আর বাড়ির বৌমাদের সেই আগুনের মতো তেজ। কেন একটি সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হল? কেন ঘরের লক্ষ্মীরা আজ রাস্তায় নামার শপথ নিল? এই 30 মিনিটের দীর্ঘ আলোচনায় আমরা উন্মোচন করব সমাজের সেই কালো অধ্যায়গুলো যা আমাদের সবার পরিচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এক অভাবনীয় ফ্যান থিওরি।
গল্পের শুরুটা হয় ম্যাঙ্গোলিন নামক এক জায়গায়, যেখানে অমর নামের এক সাধারণ শিল্পী তার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টিগুলো নিয়ে গিয়েছিল ভাগ্য বদলাতে। কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। কাঁচা মাটির মূর্তিগুলো ভেঙে যাওয়ায় অমরকে পড়তে হল চরম বিপদে। দোকানদার পালবাবু যে ভাষায় আক্রমণ করল তা শুনলে যে কোনো মানুষের রক্ত গরম হয়ে উঠবে। না খেয়ে রাত থেকে সকাল পর্যন্ত বসিয়ে রাখব, একজন শিল্পীকে কি এভাবে অপমান করা যায়? বন্ধুরা, অমর এখানে কেবল একজন মানুষ নয়, সে আমাদের সমাজের সেই সব সাধারণ মানুষের প্রতিনিধি যারা বড় স্বপ্ন দেখে কিন্তু পুঁজির অভাবে হোঁচট খায়। অমর যখন তার ছোট ভাইকে ফোন করল, সেই মুহূর্তে তার মনের অবস্থা কি ছিল ভাবুন তো একবার। সে হয়তো ভেবেছিল তার ভাই আসবে, তাকে বুকে টেনে নেবে এবং বলবে, চিন্তা করিস না দাদা, আমি তো আছি। কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ বিপরীত। অমর কি জানত তার ভাইয়ের পকেটে থাকা ৫,০০০ টাকা আসলে তার আত্মসম্মান কিনে নেওয়ার মূল্য? ছোটু যখন ম্যাঙ্গোলিনে পৌঁছল তখন তার হাঁটা চলাই ছিল এক অদ্ভুত দম্ভ। সে টাকা দিল ঠিকই, কিন্তু সেই টাকার বিনিময়ে সে তার দাদাকে যে অপমান করল তা ৫,০০০ টাকার চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক। ছোটুর কথাগুলো লক্ষ্য করুন, দাদা অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছিস তুই। এই একটা বাক্যই যথেষ্ট ছিল অমরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। ছোটু শিক্ষিত, সে কর্পোরেট চাকরি করে, আর এই চাকরিটাই তাকে অন্ধ করে দিয়েছে। সে ভুলে গেছে যে একদিন এই দাদাই তাকে মানুষ করার জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিল। ছোটু এখানে সাহায্যের হাত বাড়ায়নি, সে আসলে দাদাকে করুণা করেছে। সে বারবার মনে করিয়ে দিল যে বাড়ির বৌমারা বুদ্ধি দিয়েছে বলেই অমরের এই দশা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ছোটু কি সত্যিই দাদাকে সাহায্য করতে এসেছিল, নাকি সে চেয়েছিল দাদাকে বুঝিয়ে দিতে যে এই সংসারে ছোটুই হল আসল রাজা? কমেন্টে আপনার মতামত জানান। অন্যদিকে বাড়ির দৃশ্যটি ছিল এক অদ্ভুত বৈপরীত্যে ভরা। মা, মেজ বৌমা আর রহনা মিলে তখন খুশির জোয়ারে ভাসছে। তারা ভাবছে অমর ফিরবে ঝুড়ি ভর্তি মিষ্টি আর অনেক টাকা নিয়ে। মেজ বৌমা তো স্বপ্নের জাল বুনতে শুরু করেছে, কিভাবে তারা আরও বড় মূর্তির অর্ডার পাবে। কিন্তু সেই হাসি খুশি মুহূর্তগুলো এক নিমিষেই শ্মশানের মতো নিস্তব্ধতায় পরিণত হল যখন অমর আর ছোটু একসাথে বাড়িতে ঢুকল। ছোট বাড়িতে ঢুকেই বিচারকের আসনে বসে পড়ল। সে সবাইকে বুঝিয়ে দিল যে আজকের এই লোকসানের জন্য দায়ী শুধু বৌমারা। অমরের সেই লজ্জিত মুখ আর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকাটা আমাদের সমাজের এক রূঢ় বাস্তবতা। বাড়ির পিসিমণিও এখানে বিষ উগড়ে দিতে ছাড়লেন না। তিনি যেন সুযোগের অপেক্ষায় ছিলেন কখন এই সাজানো সংসারে আগুন লাগানো যায়। বন্ধুরা, লক্ষ্য করুন, একটি যৌথ পরিবারে যখন কেউ ব্যর্থ হয় তখন সান্ত্বনার চেয়ে